দেখো, আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ক্লাস সম্পর্কে জানবো। ঠিক আছে, ক্লাস কি আমাদের গত যে আহ, গত যে মানে ক্লাসগুলোতে হয়ে গেছিল আমাদের যে প্রোগ্রামিং যেগুলো ছিল সি প্লাস প্লাসে। তো আজকে যে বিষয়টা আমরা জানবো সি প্লাস প্লাসে ক্লাস ক্লাস সম্পর্কে আমরা জানবো ক্লাস কি আসলে। দেখো, ক্লাস হলো সি প্লাস প্লাস একটা গুরুত্বপূর্ণ মানে বৈশিষ্ট্য বলতে পারো। মানে এই ক্লাসের জন্যই আমরা সি প্লাস প্লাসটাকে আমরা ব্যবহার করে থাকি। মানে এই জন্যই আমরা সি প্লাস প্লাস মানে আমরা যে ব্যবহার করছি সি প্লাস প্লাসটা, ঠিক আছে, এই ক্লাসের জন্যই কিন্তু আমরা ব্যবহার করছি। এবং এই ক্লাসটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেটা আমাদের জানা দরকার আছে। ঠিক আছে, তো এই ক্লাস হচ্ছে আমাদের সি সি প্রোগ্রামিং এর লাস্ট একটা চ্যাপ্টার আছে আমাদের। যে লাস্ট চ্যাপ্টার কি আছে, যেটা আমাদের স্ট্রাকচার বলে একটা চ্যাপ্টার আছে, দেখবে। ঠিক আছে, সেই স্ট্রাকচারের সেই ধারণা থেকেই কিন্তু আমাদের এখানে আমরা কি পেয়েছি, আমরা এই এর ধারণাটা পেয়েছি। মানে আমাদের এক সেকেন্ড একটু দাঁড়াও। হ্যাঁ, এই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ধারণা থেকে আমরা কি হয়েছে ক্লাসের উদ্ভব হয়েছে। তাহলে কি হচ্ছে, এই স্ট্রাকচারের মতোই কিন্তু ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এটা যেটা না ডেটা টাইপ হবে। ঠিক আছে, তো ক্লাস আমাদের একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, এবং এটি একটি কি হচ্ছে স্ট্রাকচারের মতো। আমরা স্ট্রাকচার দেখেছিলাম যেখানে ইউজাররা নিজের মতো করে একটা ডেটা টাইপ তৈরি করতে পারে। এখানেও কিন্তু সেম একইভাবে ক্লাসের মাধ্যমে আমরা ইউজার যারা আছে নিজের মতো করে একটা নিজস্ব একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ তৈরি করতে পারে। এবং কি হয়, আমাদের বিভিন্ন বিল্ড ইন কোনগুলোকে বলা হয়, বিল্ড ইন ডেটা টাইপ কোনগুলোকে বলা হয়। যেমন আমাদের দেখবে বিভিন্ন বিল্ড ইন মানে হচ্ছে ওই ইন্টিজার, ফ্লোট, লং, ডবল, এইগুলো আমাদের আগের তৈরি করা কোনো কিছু, মানে যেটা মানে প্রিমিটিভ ডেটা টাইপ যেটাকে বলা হয়, মানে আগে থেকে তৈরি করা থাকে, সেইগুলোকে বিল্ড ইন ডেটা টাইপ বলে। এই বিল্ড ইন ডেটা টাইপ যেগুলো থাকে সেটা সহ স্ট্রাকচার, ইউনিয়ন, ইমিউনেশন, এই প্রভৃতি ডেটা টাইপ ভেরিয়েবল ব্যবহার করার সময় কিন্তু আমাদের কি হয়, আমাদের একটু অসুবিধা হয়। সেই অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়, সমস্যার সম্মুখীন হতে হয়। তার সমাধান করা সম্ভব হয়েছে ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, তবে সমস্যার ধরন অনুযায়ী কিন্তু নিজস্ব যে ডেটা টাইপ, যে ঘোষণার পাশাপাশি ডেটার গোপনীয়তা, স্বাচ্ছন্দ্য, এই বিষয়গুলোকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে আমাদের যে নিজস্ব একটা ডেটা টাইপ তৈরি করার পাশাপাশি ডেটার একটা গোপনীয়তা, স্বাচ্ছন্দ্য, এটাও কিন্তু মান্যতা বা এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ রাখা হয়েছে। যেমন কি ছিল, স্ট্রাকচার ভেরিয়েবল কি ছিল, পুরোপুরি ভাবে আমাদের বিল্ড ইন ডেটা টাইপ ভেরিয়েবলের মতো আমরা কি হতো মানে ব্যবহার করা যায় না। ঠিক আছে, মানে স্ট্রাকচার ভেরিয়েবলকে পুরোপুরি আমরা যেমন বিল্ড ইন যে ডেটা টাইপ গুলো আছে সেই রকম ভাবে ব্যবহার করতে পারি না। ঠিক আছে, মানে সবসময় কি হয়, দুটো স্ট্রাকচার ভেরিয়েবলকে সরাসরি যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করা যায় না। ঠিক আছে, মানে আমরা স্ট্রাকচার ভেরিয়েবলকে ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইগুলো করতে পারছি না। সেই কারণে কি হচ্ছে, একটু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং আর একটা জিনিসও ছিল, এই স্ট্রাকচার মেম্বার যে ভেরিয়েবল গুলো সেগুলো গ্লোবাল প্রকৃতির ছিল, সব গ্লোবাল প্রকৃতি। আর লোকাল, এটা আমি বলেছিলাম যে গ্লোবাল মানে হচ্ছে সব জায়গায় সেটা অ্যাক্সেসেবল হয়। ঠিক আছে, লোকাল মানে হচ্ছে সেটা কোন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সেটা অ্যাক্সেসেবল হয়। এবং এই যে স্ট্রাকচার যে মেম্বার ভেরিয়েবল গুলো ছিল সেটা ছিল সম্পূর্ণ গ্লোবাল প্রকৃতির ছিল। তো এই স্ট্রাকচার যে ভেরিয়েবল গুলো ছিল তার যে অসুবিধা বা এই অসুবিধা দূর করার জন্য কিন্তু ক্লাসের একটা উদ্ভব হয়েছে। ঠিক আছে, এবার চলে আসি, দেখো পরের পৃষ্ঠায়, যে স্ট্রাকচার ভেরিয়েবলের ডেটাকে বাইরের অন্য কোনো প্রোগ্রাম বা ফাংশনের হস্তক্ষেপ থেকে লুকানো যায় না। মানে আমাদের কি হয়, যে একটা ডেটাকে কি হয়, বাইরের কোনো প্রোগ্রাম বা ফাংশন কি করে ইজিলি হস্তক্ষেপ করতে পারে, মানে সেখানে অ্যাক্সেস করতে পারে, ডেটা পরিবর্তন করতে পারে। তার মানে কি হচ্ছে, মানে যে কোনো ডেটা, মানে ডেটা মেম্বারকে কি হচ্ছে, প্রোগ্রামের অন্য কোনো ফাংশন কি করতে পারে, ইজিলি পরিবর্তন করতে পারছে। তাহলে কোনো ফাংশন, ধরো অন্য কোনো ফাংশন কি করতে পারছে, সেটাকে পরিবর্তন করতে পারছে, মানে চেঞ্জ করতে পারছে। ঠিক আছে, এবং এই ফাংশনের যে হস্তক্ষেপ, সেটা থেকে কি হচ্ছে, স্ট্রাকচার ভেরিয়েবলকে লুকানো যায় না। ঠিক আছে, সেই কারণেই কিন্তু এই ক্লাসের আবির্ভাব হয়েছে। ক্লাস সেই কারণেই ব্যবহার করি যাতে করে আমাদের যে ডেটা, সেই ডেটাকে কিন্তু অন্য প্রোগ্রাম বা ফাংশন কোনোভাবেই কিন্তু অ্যাক্সেস বা কোনো রকম ভাবে পরিবর্তন করতে পারে না।
ঠিক আছে? তাহলে এতে সিস্টেমে ব্যবহৃত ডেটার যে গোপনীয়তা বা বিশ্বাসতা এটা হ্রাস পায়। ঠিক আছে? তাহলে এতে সিস্টেমে ব্যবহৃত ডেটার গোপনীয়তা বা বিশ্বাসতা হ্রাস পাচ্ছে। বোঝা গেছে? তাহলে আমাদের এই কারণে ঠিক এই কারণের জন্যই আমাদের কি হয়, ক্লাসে কি হচ্ছে, কোনো ডেটা মেম্বারকে আমরা কি করতে পারি, আমরা ডেটা মেম্বারকে আমরা প্রাইভেট করতে পারি। প্রাইভেট ঘোষণার মাধ্যমে কি হচ্ছে, বাইরের অন্য কোনো প্রোগ্রাম বা ফাংশনের হস্তক্ষেপ থেকে লুকানো যায়। মানে বাইরের কোনো প্রোগ্রাম এতে মানে আমাদের কি করতে পারবে না, মানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, সেখান থেকে লুকানো যায়। ঠিক আছে? কোনো ডেটাকে পরিবর্তন করতে পারবে না। ওকে? এবং ফলে কি হচ্ছে, সিস্টেমে ব্যবহৃত ডেটার যে গোপনীয়তা বা বিশ্বাসতা সেটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। মানে এই গোপনীয়তা, ডেটার গোপনীয়তা, বিশ্বাসতা এটা ইজিলি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবং এই সব বিবেচনা করে সি প্লাস প্লাস এর স্ট্রাকচারের বর্ধিত রূপে ক্লাস ব্যবহার করা হয়। তাই সি প্লাস প্লাস এর স্ট্রাকচারের যে বর্ধিত রূপ হিসাবে কিন্তু আমরা ক্লাসকে ব্যবহার করি। মানে আমরা এই যে স্ট্রাকচার, আমাদের মোটামুটি যে সি ল্যাঙ্গুয়েজ, তার একদম শেষ প্রান্তে যদি তুমি চলে যাও তাহলে দেখবে ডেটা স্ট্রাকচার মানে থাকবে, যেটা আমাদের ক্লাস 12-এ আছে। ঠিক আছে? সেই ডেটা স্ট্রাকচার বা ডেটা স্ট্রাকচারের আগে স্ট্রাকচার বলে একটা চ্যাপ্টার আছে, যেটা ক্লাস 11-এ ছিল। সেই স্ট্রাকচারেরই বর্ধিত রূপকে বলা হয় ক্লাস। এবং এই ক্লাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে কি, সি প্লাস প্লাস এর সাথে। এই যে সি প্লাস প্লাস কিন্তু একটা সি এরই একটা বর্ধিত রূপ। মানে আমরা যে সি প্রোগ্রামিং শিখেছি তারই একটা বর্ধিত রূপ বলা হয় এই ক্লাসের জন্য। মানে এই ক্লাস আর অবজেক্ট থাকে বলেই একে বলা হয় সি প্লাস প্লাস। ঠিক আছে? এবার চলে আসি ক্লাস একটি কি, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ক্লাস কি? ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, এবং ক্লাসে কিছু কিছু ভেরিয়েবল এবং কিছু মানে কি হচ্ছে, কিছু ভেরিয়েবল ও ভেরিয়েবল গুলো অ্যাক্সেস করার জন্য, ভালো করে শুনবে, ক্লাসে কিছু ভেরিয়েবল এবং ওই ভেরিয়েবল গুলো অ্যাক্সেস করার জন্য কিছু ফাংশন থাকে। ঠিক আছে? এবং ক্লাসের ঘোষণার মাধ্যমে, মানে ক্লাস যখন আমরা ঘোষণা করি, তার ভিন্ন ভিন্ন ডেটা টাইপের, মানে ডেটা টাইপ বলতে গেলে আমরা বিল্ট ইন ডেটা টাইপ বলতে পারি বা কাস্টম ডেটা টাইপ। সেগুলো কি হয়, আমাদের কতগুলো ভেরিয়েবল এবং ওই ভেরিয়েবল গুলোর সাথে সম্পর্কিত কিছু ফাংশন সমূহকে একটি একক ইউনিটে কি হয়, পরিণত করা হয়। তাহলে আমরা যখন ক্লাস এবং অবজেক্টের মাধ্যমে প্রোগ্রাম করব, তখন তোমরা দেখতে পাবে যে কি হয়, যে আমরা যখন ক্লাস ঘোষণা করি, মানে ফার্স্টে কি হয়, ক্লাস ডিক্লারেশন হয়। ঠিক আছে? এই ক্লাস ডিক্লারেশনের সাথে সাথে কি হয়, বিভিন্ন ডেটা টাইপের সাথে যে আমাদের যে বিভিন্ন ভেরিয়েবল গুলোর সাথে সম্পর্কিত যে ফাংশন গুলোকে আছে, সেগুলো একটা ইউনিটে পরিণত করা হয়। এর ফলে কি হচ্ছে, এতে কোনো ডেটা ও ফাংশনকে প্রয়োজনে বাইরের কোনো ফাংশন সরাসরি ব্যবহার করা থেকে রক্ষা করা যায়। মানে এটা একটা ইউনিট হিসাবে কাজ করে। তার মানে কি, আমরা কোনো মানে ফাংশনকে ব্যবহার করলে আমরা কি হচ্ছে, তার ডেটাটাকে কিন্তু ব্যবহার করতে পারছি না। মানে একটা ইউনিট হিসাবে সেখানে থাকছে, সেখানে কোনো ফাংশনের কিন্তু যে মানে কোনো একটা মানে ডেটাকে মানে প্রয়োজনে অন্য কোনো ফাংশন সরাসরি ভাবে ব্যবহার করতে পারছে না। ঠিক আছে? তো ফাংশনের মাধ্যমে কিন্তু সেটা ব্যবহার করা হয়। এবং এই ক্লাসের মাধ্যমে এমন একটি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ তৈরি করা যায়, যা পুরোপুরি সি প্লাস প্লাস এর অন্যান্য বিল্ডিং ডেটা টাইপের মতো ব্যবহার করা যায়। আমরা এখানে সি প্লাস প্লাস এ যে ক্লাসের মাধ্যমে যে ডেটা টাইপটা তৈরি করব, সেটা বর্ধিত মানে আমাদের যে পুরোপুরি ভাবে সি বা সি প্লাস প্লাস এর একটা বিল্ডিং ডেটা টাইপ যেমন ভাবে কাজ করে, সেইভাবেই ব্যবহার করা যায়। ঠিক আছে? এবং ক্লাসের যে ভেরিয়েবলকে মেম্বার ভেরিয়েবল বা ডেটা মেম্বার, ঠিক আছে? তাহলে আমরা এখানে ভালো করে মনে রাখবে, এই জায়গাটা ভালো করে মনে রাখবে যে ক্লাসের ভেরিয়েবলকে কি বলা হয়, আমরা মেম্বার ভেরিয়েবল বা ডেটা মেম্বার বলা হয়। দেখবে এরপরে আর ভেরিয়েবল বলা হবে না, তখন বলা হবে ডেটা মেম্বার বা মেম্বার ভেরিয়েবল বলা হবে। এই কথাটা মনে রাখবে। এবং 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 মেম্বার ভেরিয়েবলের সাথে সম্পর্কিত যে ফাংশন আছে, সেই ফাংশন গুলোকে কি বলা হয়, মেম্বার ফাংশন বলা হয়। মনে রাখবে যে মেম্বার ফাংশন বা ফাংশন মেম্বার ঠিক উল্টো ভাবেও বলা হয়ে থাকে, মেম্বার ফাংশন বা ফাংশন মেম্বার, বা অনেক সময় বলা হয় মেথড বলা হয়ে থাকে।
ঠিক আছে, তাহলে এইটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার চলে আসো মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনকে একযোগে কি বলা হয়, আমরা ক্লাস মেম্বার বলে থাকি। ভালো করে মনে রাখো যে মেম্বার ভেরিয়েবল, ঠিক আছে, এবং কি হচ্ছে মেম্বার ফাংশনকে একযোগে কি বলা হয়, আমরা ক্লাস মেম্বার বলা হয়। ঠিক আছে, ক্লাস মেম্বার বলা হয়। এবং একটি ক্লাস মেম্বার হিসেবে বৈধ ডেটা টাইপের যে কোনো সংখ্যক ভেরিয়েবল বা অন্য ক্লাস ব্যবহৃত হতে পারে। মানে একটা ক্লাস মেম্বার হিসেবে যখন একটা বৈধ ডেটা টাইপ যে কোনো সংখ্যক ভেরিয়েবল বা অন্য ক্লাস ব্যবহৃত হতে পারে। তার মানে একটা ক্লাসে কি হচ্ছে, মেম্বার হিসাবে একটা অন্য বৈধ ডেটা টাইপ মানে যে কোনো সংখ্যক ভেরিয়েবল বা অন্য ক্লাস ব্যবহৃত হতে পারে। বোঝা গেছে? এর পরের লাইনটা দেখো, আমি দাগ দিয়ে রেখেছি, কি বলছে, প্রাইভেট হিসেবে ঘোষিত মেম্বার সমূহকে, যে মেম্বার সমূহের কথা বলা হচ্ছে, মেম্বার সমূহকে সেই ক্লাসের কোনো মেম্বার ফাংশন সহযোগে অ্যাক্সেস করতে হয়। তার মানে কি, মেম্বার প্রাইভেট হিসেবে ঘোষিত ক্লাস মেম্বার সমূহকে কেবল সেই ক্লাসের কোনো মেম্বার ফাংশন সহযোগে অ্যাক্সেস করতে হয়। অপরদিকে পাবলিক ও প্রোটেক্টেড মেম্বারগুলোকে ইনহেরিটেন্সটা আমি আগে বলেছি, আবার একটু আলোচনা করে দিচ্ছি। ইনহেরিটেন্স মানে হচ্ছে একটা ক্লাসের বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করে অন্য ক্লাস তৈরি করা যায়, তাকে বলা হয় ইনহেরিটেন্স। ঠিক আছে, আমাদের এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সেখানে এর সম্পর্কে বলা আছে। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা অপরদিকে কি হচ্ছে, পাবলিক এবং প্রোটেক্টেড, এই দুটো মানে যে মেম্বার মানে যে এইগুলোকে কি বলা হয়, অ্যাক্সেস স্পেসিফায়ার বলা হয়। কারণ প্রোটেক্টেড এবং পাবলিক এর মাধ্যমে কি হচ্ছে, আমরা কোনো মানে ফাংশনকে মানে প্রোগ্রামের বা মানে বাইরেও ব্যবহার করতে সুবিধা দিয়ে থাকি। ঠিক আছে, মানে ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে অন্য ক্লাস থেকে সরাসরি সেটা অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, এবং ক্লাসের বর্ণনায় দুটো অংশ থাকে। মানে আমরা যখন ক্লাসের মানে ডিক্লারেশন করি বা বর্ণনা করি, তার দুটো অংশ থাকে। একটা হচ্ছে ক্লাস ডিক্লারেশন, ঠিক আছে, একটা হচ্ছে ক্লাস ডিক্লারেশন, আর একটা কি থাকে, মেম্বার ফাংশন ডেফিনেশন। ঠিক আছে, তাহলে এই দুটো অংশ আমরা জানি। ঠিক আছে, এবার আমরা এই দুটো অংশ সম্পর্কে জানবো, ক্লাস ডিক্লারেশন সম্পর্কে জানবো। কি বিষয়টা, এই দেখো ক্লাস ঘোষণা অংশে মূলত কি হয়, ক্লাসের যে ভেরিয়েবল মেম্বার ভেরিয়েবল থাকে এবং মেম্বার ফাংশন গুলোর কি থাকে, যে ডেটা টাইপ বা আর্গুমেন্ট লিস্ট থাকে, সেগুলোকে ঘোষণা করা হয়। মানে আমরা ক্লাস ঘোষণার মাধ্যমে কি করতে পারছি, মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন গুলোকে কি করতে পারছি, ঘোষণা করতে পারছি। ঠিক আছে, এবং আর কি বলছে, ক্লাস ঘোষণা অনেকটা স্ট্রাকচার ঘোষণার অনুরূপ। আমরা স্ট্রাকচারকে যেভাবে ঘোষণা করতাম, ডিক্লারেশন করতাম, ঠিক সেইভাবেই কিন্তু এখানে ক্লাসকেও কিন্তু একইভাবে ঘোষণা করা হয়। ঠিক আছে, আমরা দেখাবো এরপরে আছে কিভাবে ঘোষণা করা হয়, সেটা সম্পর্কে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ যে ক্লাস ঘোষণার জন্য ক্লাস কিওয়ার্ডের, ঠিক আছে, ক্লাস ঘোষণার জন্য ক্লাস কিওয়ার্ডের পরে ওই ক্লাসের নাম দিতে হয়। ক্লাস বডি দ্বিতীয় বন্ধনী দ্বারা সীমাবদ্ধ থাকে, ক্লাসের যে বডি থাকে সেটা দ্বিতীয় বন্ধনী দ্বারা সীমাবদ্ধ থাকে এবং একটা সেমিকোলন দ্বারা কি হয়, শেষ করা হয়। ঠিক আছে, এবং ক্লাসের বডিতে ক্লাসের যে মেম্বার ভেরিয়েবল আছে এবং মেম্বার ফাংশন গুলো আছে, তাদের অ্যাক্সেসিবিলিটি মোড সহ উল্লেখ করতে হয়। তাদের পাবলিক না প্রাইভেট না প্রোটেক্টেড সেটাকে উল্লেখ করার বাধ্যতা। ঠিক আছে, তো ক্লাসের মেম্বার ভেরিয়েবল, এখানে দেখো বলেছে ক্লাসের মেম্বার ভেরিয়েবল, ঠিক আছে, মেম্বার ফাংশনের জন্য 3 ধরনের অ্যাক্সেসিবিলিটি মোড আছে। এটা পরীক্ষায় অনেক আসে যে অ্যাক্সেসিবিলিটি মোড কত ধরনের ও কি কি। ঠিক আছে, তো মনে রাখবে যে অ্যাক্সেসিবিলিটি মোড হচ্ছে 3 ধরনের, প্রাইভেট, পাবলিক এবং প্রোটেক্টেড। প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত পরে বলা আছে। ঠিক আছে, এদেরকে কি বলা হয়, ক্লাসের মেম্বার সমূহের ভিজিবিলিটি মোড বলা হয়ে থাকে। ওকে, এবং কি বলছে, ক্লাসের যে প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড মেম্বার সমূহ যে কোনো ক্রমে
যে কোনো সংখ্যক বার ব্যবহার করতে পারে। মানে আমরা ক্লাসের প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড এই যে এইগুলো আমরা মেম্বার সমূহ, মানে যে মেম্বার সমূহ যেগুলো যে কোনো ক্রমে যে কোনো সংখ্যক মানে যে কোনো যতবার খুশি তুমি ব্যবহার করতে পারো। ওকে, এবং ক্লাসের স্যার মেম্বারের বলছি জন্য যে প্রাইভেট আর পাবলিকটা তো বুঝলাম, প্রোটেক্টেডটা এটা কি? এটা পরে বলছি, প্রোটেক্টেড আর পাবলিকটা আমি পরে বলছি, ঠিক আছে? এর মধ্যে একটু আচ্ছা সিম্পল ডিফারেন্স আছে, ঠিক আছে? দেখো, আচ্ছা। ক্লাস ক্লাস ক্লাসের যে মেম্বারের জন্য কোন মোড ঘোষণা করার জন্য, মানে কোনো মোড ঘোষণা করার জন্য অন্য মোড উল্লেখ না করা পর্যন্ত ওই মোড বিবেচিত হয়। ক্লাসের মেম্বারের জন্য কোনো মোড মানে ঘোষণা করার পর অন্য কোন মোড উল্লেখ না করা পর্যন্ত কিন্তু ওই মোডে বিবেচিত হয়। তুমি যদি ওই মোডটাকেই তুমি রাখতে পারবে, ঠিক আছে? এবং ক্লাসের মেম্বারের জন্য কোনো মোড উল্লেখ না থাকলে, যদি কোনো উল্লেখ না থাকে, সেটা কিন্তু প্রাইভেট হিসেবে গণ্য হয়। মানে যদি তুমি কোনো মোড সম্পর্কে উল্লেখ না করো তাহলে কিন্তু সেটা প্রাইভেট হিসেবে গণ্য হবে। তাই কি হয়, ক্লাসে পাবলিক ডেটা মেম্বার না থাকলে প্রাইভেট মেম্বার গুলোকে অ্যাক্সেস করার জন্য ন্যূনতম একটি পাবলিক মেম্বার ফাংশন থাকা আবশ্যিক। মানে কি, মানে হচ্ছে ক্লাসে যখন কোনো যদি পাবলিক ডেটা মেম্বার, মানে যে ডেটাগুলো তুমি ব্যবহার করছো সেটা যদি মানে পাবলিকলি না করতে হয়, মানে পাবলিক ডেটা মেম্বার না থাকলে প্রাইভেট ডেটাগুলোকে কি হয়, মেম্বারগুলোকে অ্যাক্সেস করার জন্য ন্যূনতম একটি যে পাবলিক মেম্বার ফাংশন, মানে যে ফাংশনটা আছে সেটা যেন পাবলিক মেম্বার ফাংশন থাকে, ঠিক আছে? এবার চলে আসি যে একটি ক্লাস ঘোষণার জন্য কি রকম ফরম্যাট ব্যবহার করা হয়। তো কিরকম ফরম্যাট আমরা ব্যবহার করব, দেখো এখানে ফার্স্টে তোমাকে কি লিখতে হবে, ক্লাস, ঠিক আছে? তারপরে ইউজার ডিফাইন নেম, এটাকে কি বলা হয়, ক্লাসের নাম বলা হয়। এবং তারপরে কি দেওয়া হয়, এখানে কার্লি ব্র্যাকেট দেওয়া হয় এবং প্রাইভেট লিখতে হয়, এটা কি প্রাইভেট ঘোষণা। এবং এই প্রাইভেট ঘোষণার পরে এখানে কি হয়, ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়, এবং এই ভেরিয়েবল ডিক্লারেশনটা আমরা পরে দেখব। ফাংশন ডিক্লারেশন করা হয়, ঠিক আছে? এবং প্রোটেক্টেড যদি করো, প্রোটেক্টেড ঠিক একইভাবে, শুধু নামটা চেঞ্জ হবে, প্রাইভেটের জায়গায় প্রোটেক্টেড হবে। পাবলিক, এই যে পাবলিক ভেরিয়েবল একই ব্যাপার, একই জিনিস, কিন্তু নামটা জাস্ট চেঞ্জ হচ্ছে। এবং মনে রাখবে কার্লি ব্র্যাকেটটা শেষ করার পর একটা সেমিকোলন অবশ্যই তোমাকে দিতে হবে, কিসের জন্য, এন্ড অফ দ্য ক্লাস, মানে ক্লাসের সমাপ্তি বোঝানোর জন্য তোমাকে অবশ্যই একটি সেমিকোলন ব্যবহার করতে হবে। এখানে একটা দেখো, একটা ক্লাসের একটি উদাহরণ দেওয়া হয়েছে, যেটা ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট। এখানে বাই ডিফল্ট যে প্রাইভেট অ্যাক্সেসিবিলিটি মোড আছে, কারণ এখানে কোনো কিছু ব্যবহার করেনি, তাহলে কি হবে, এটা প্রাইভেট অ্যাক্সেসিবিলিটি মোড হবে, ঠিক আছে? এবং লং, রোল, ক্যার, নেম, ঠিক আছে? এটা দুটো ভেরিয়েবল আছে, ঠিক আছে? এই দুটো যে ভেরিয়েবল আছে, লংটা কি কারণে ব্যবহৃত করা হয়? লং হচ্ছে কোনো মানে অনেক বড় যদি কোনো সংখ্যা থাকে তাহলে লং ব্যবহার করা হয়, আর ক্যারেক্টার বোঝাতে, আপনি প্রাইম নাম্বারেও এটা ব্যবহার করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটা, প্রাইম নাম্বার চেক। হ্যাঁ হ্যাঁ, এটা মানে লং দেখবে, ওটা ইয়েতে রয়েছে, ক্লাস 11 এর বইতে আছে। ফ্লোটটা কিসে আছে, ফ্লোটটা হচ্ছে আমাদের পয়েন্ট যদি থাকে, মার্কস পয়েন্টে আসে। এবং এটা কি করেছে, প্রোটেক্টেড করেছে, ঠিক আছে? আর এটা করেছে পাবলিক, করেছে পাবলিকলি, এটা অ্যাক্সেসিবল। এই যে বললাম ফাংশন, এগুলো কি মেম্বার ফাংশন সব, এই মেম্বার ফাংশন হ্যাঁ। গুলোকে দেখো সব পাবলিক করেছে। ভয়েড, গেট ডেটা, এইগুলোকে কি হয় পরবর্তী ইয়েতে কি হয়, এগুলোকে আবার মানে এর কাজগুলোকে ব্যাখ্যা করতে হয়। এটা জাস্ট একটা ক্লাসের উদাহরণ দেওয়া হয়েছে। দেখো এখানে ডিটেলসে আরো বলা আছে যে এই যে ক্লাসের নাম হচ্ছে কি স্টুডেন্ট, ক্লাসের নাম যে নাম একটি আইডেন্টিফায়ার, সুতরাং আইডেন্টিফায়ারের নাম নামকরণের যে নিয়ম কানুন, ক্লাসের যে কোনো নাম দেওয়া যেতে পারে, যে কোনো নাম তুমি দিতে পারো। স্টুডেন্ট নামে একটা নতুন ডেটা টাইপ তৈরি হলো, ঠিক আছে? যা এই ডেটা টাইপের কোনো অবজেক্ট ঘোষণার জন্য ব্যবহৃত হবে। যখন অবজেক্ট ঘোষণা করব তখন এই নামটা ব্যবহার করব, স্টুডেন্ট নামটা ব্যবহার করব, ঠিক আছে? এবং এখানে নেম ও রোল, ডেটা ডেটা যে মেম্বার যে ডিফল্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কি প্রাইভেট, আর মার্কসটা কি হয়েছে প্রোটেক্টেড হয়েছে, আর গেট ডেটা এটা হচ্ছে কি পাবলিক মোডে ঘোষিত হয়েছে। তাহলে এইভাবে আমরা একটা ক্লাসকে কি করলাম, ডিক্লারেশন করলাম, এটা ক্লাস ডিক্লারেশন বলা হয়। এবার চলে আসো আমাদের মেম্বার ফাংশন ডিক্লারেশন কিভাবে করে। দেখো মেম্বার ফাংশনের যে মানে যে স্কোপ কাকে বলে আমি বলছি। স্কোপ এবং কার্যক্ষমতা বর্ণনা এবং মেম্বার ভেরিয়েবল গুলোর মান
মেম্বার ফাংশনের বর্ণনার অংশে কি হয় নির্ধারণ করা হয়। মানে হচ্ছে যে ক্লাসের যে মেম্বার ফাংশনের যে স্কোপ বা কার্যক্ষমতা বর্ণনা বা মেম্বার ভেরিয়েবল গুলোর মান মেম্বার ফাংশন বর্ণনা অংশে নির্ধারণ করা হয়। তাহলে কি হচ্ছে, ওপরের যে ক্লাস স্টুডেন্ট ক্লাসের জন্য কি হয় যে আমাদের কেবল মেম্বার ভেরিয়েবল আর মেম্বার ফাংশন ঘোষিত হয়েছে, ঠিক আছে, মেম্বার ভেরিয়েবল মেম্বার ফাংশন ঘোষিত হয়েছে। এখনো মেম্বার ভেরিয়েবল গুলোর মান নির্ধারণ বা মেম্বার ফাংশন গুলোর বর্ণনা করা হয়নি। তাহলে কি বলছে, মানে আমাদের এখানে কি বলছে, এখানে ওপরের যেটা আমরা শিখলাম ক্লাস, যে স্টুডেন্ট ক্লাস, এখানে শুধুমাত্র কি করা হয়েছে যে মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ফাংশনটাকে মানে ডিক্লারেশন করা হয়েছে, ঠিক আছে, ডিক্লারেশন করা হয়েছে যে মেম্বার ভেরিয়েবল গুলোর যে মান কি হবে বা মেম্বার ফাংশন গুলো বর্ণনা, সেটা কিন্তু করা হয়নি, সেটা করতে হবে, ঠিক আছে। তো দেখো এবার কি করে করতে হয় সেটা জানবো। তাহলে এখানে কি বলছে যে মেম্বার ফাংশন ছাড়া সরাসরি ক্লাসের মেম্বার ভেরিয়েবল গুলো বর্ণনা নির্ধারণ বা প্রদর্শন করা যায় না। মানে মেম্বার ফাংশন ছাড়া সরাসরি কোনো ক্লাসের মেম্বার ভেরিয়েবল গুলোর মান নির্ধারণ করা যায় না। তাহলে মেম্বার ফাংশন কিন্তু অবশ্যই লাগবে। তাহলে কি হচ্ছে, মেম্বার ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা ক্লাসে কি হচ্ছে মেম্বার ভেরিয়েবল গুলোর মান নির্ধারণ বা প্রদর্শন করব। তাই কি হচ্ছে, মেম্বার ফাংশন গুলো কি হচ্ছে প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক যাই হোক না কেন, ক্লাসের মধ্যে ঘোষণা করা হলেও এদের কর্তৃক যে বর্ণনা ক্লাসের ভিতরে বাইরে দুই স্থানেই করা যায়। মানে এটা তুমি যাই করো না কেন, পাবলিক, প্রোটেক্টেড বা যা কিছু করো না কেন, এটার যে বর্ণনা তুমি ক্লাসের ভিতরে বা বাইরে উভয় দুই স্থানেই কিন্তু করা যায়। তাই বলছে উভয় প্রকার বর্ণনাতেই মানে ফাংশন বডি বা আউটপুট একই হয়। মানে ফাংশনের যে বডি হবে বা আউটপুট হবে সেটা একই হবে, শুধু ফাংশন হেডারে কি হয় একটু পার্থক্য হয়, ঠিক আছে। তাহলে ফাংশনের যে হেডার থাকে সেখানে একটু পার্থক্য হয়ে থাকে। ওকে, তাহলে এবার আমরা জানবো ক্লাসের ভিতরে গেট ডেটা, এটা কি আমাদের মেম্বার ফাংশন। গেট ডেটা ও ডিসপ্লে মেম্বার ফাংশন কিভাবে আমাদের ঘোষণা করা হয়। তাহলে আমরা আগেই জেনেছি ক্লাস স্টুডেন্ট এইভাবে লেখা হয়ে থাকে, প্রোটেক্টেড এইভাবে লেখা হয়ে থাকে। এখানে দেখো এবার কি হচ্ছে, এই যে ভয়েড ডেটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয় ইনসাইড মেম্বার ফাংশন ডেফিনেশন, এবং এই ফাংশনের বডিটা এখানে হয়ে থাকে, ঠিক আছে। এবং আবার ভয়েড ডিসপ্লে, এবং এটা হচ্ছে ইনসাইড মেম্বার ফাংশন ডেফিনেশন, এবং ফাংশনের বডিটা এখানে হয়ে থাকে। এবং একইভাবে আমরা ক্লাসটা ডিক্লারেশন এন্ড অফ দ্য ক্লাস ডিক্লারেশন এখানে বোঝায়। এবার এটাকে কিভাবে বর্ণনা করা হয় সেই সম্পর্কে আমরা এবার জানবো, ঠিক আছে। তো ক্লাসের বাইরে কোনো মেম্বার ফাংশন বর্ণনা করলে, মানে ক্লাসের যদি তুমি বাইরে কোনো মেম্বার ফাংশন বর্ণনা করলে ফাংশনের হেডার লাইনে অতিরিক্ত একটা মানে মেম্বারশিপ লেভেল বা আইডেন্টিটি লেভেল ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়, একটা আইডেন্টিটি লেভেল, যেটাকে বলা হয় স্কোপ বলা হয়, যাকে আমরা স্কোপ রেজুলেশন অপারেটর বলা হয়। অনেক সময় পরীক্ষাতে এসছে যে স্কোপ রেজুলেশন অপারেটর কি। তাহলে এখান থেকে এতটুকু লিখবে যে ক্লাসের বাইরে কোনো মেম্বার ফাংশন বর্ণনা করলে ক্লাসের হেডার লাইনে অতিরিক্ত একটি মেম্বারশিপ লেভেল বা আইডেন্টিটি লেভেল ব্যবহার করা হয়। এইরূপ একটি আইডেন্টিটি লেভেল হলো, এরকম চিহ্ন দিয়ে দেবে দুটো ক্লোন চিহ্ন, যাকে স্কোপ রেজুলেশন অপারেটর বলা হয়, ঠিক আছে। এটা লিখবে, পরীক্ষায় আসে, বেশিরভাগ এই কোশ্চেনটা আসে, ঠিক আছে। আইডেন্টিটি লেভেল, যে আইডেন্টিটি লেভেল কি হয়, কম্পাইলারকে কি জানিয়ে দেয় যে ফাংশনটা কোন ক্লাসের অন্তর্গত, সেটা কোন ক্লাসের অন্তর্গত সেটা জানানোর জন্য স্কোপ রেজুলেশন ব্যবহার করা হয়। দুই বা ততোধিক ক্লাসে একই নামের মেম্বার ফাংশন বা মেম্বার ভেরিয়েবল থাকলে এই মেম্বারশিপ লেভেল তাদের অবস্থান এবং কার্যকারিতা নির্দেশ করে। মানে যদি একই নামের মেম্বার ফাংশন বা মেম্বার ভেরিয়েবল থাকলে কি হয়, তাহলে মেম্বারশিপ লেভেল তাদের অবস্থান এবং কার্যকারিতা সম্পর্কে নির্দেশ করে দেয়। তাই বলছে যে ক্লাসের বাইরে গেট ডেটা আর ডিসপ্লে ফাংশন কিরকম ভাবে করা হয়। এখানে আমরা দেখেছো নিশ্চয়ই কিভাবে করা হয়েছে, এখানে কিভাবে করা হয় তোমরা দেখে নাও একবার। তাহলে এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট যেভাবে লেখা হয়েছে এখানে সেম একইভাবেই লেখা হয়েছে, কিন্তু এখানে কি করা হয়েছে, গেট এখানে দেখো এই যে আগেরটা দেখো এখানে কি পাবলিক গেট ডেটা এখানে এইভাবে লেখা হয়েছে, কিন্তু এখানে কি করেছে, এখানে এই গেট ডেটা এরকম লিখেছে এবং এখানে ফাংশন ডিক্লারেশন করেছে, করার পরে এখানে ভয়েড স্টুডেন্ট এইভাবে গেট ডেটা এবং ফাংশন বডি এরকম ভাবে লিখেছে, এবং ভয়েড স্টুডেন্ট
মানে এখানে কি স্টুডেন্ট মানে কি ক্লাসের নাম, ঠিক আছে, তারপরে স্কোপ রেজুলেশন গেট ডেটা এইভাবে ব্যবহার করা হয়েছে। ওকে, এবং লাস্টে কি করেছে ফাংশন, এর ভিতরে কি করা হয় ফাংশনের বডিটা ব্যবহার করা হয়ে থাকে। এবং তারপরে কি হয় এই ডিসপ্লে যে মেম্বার ফাংশন আছে তার ভিতরেও কিন্তু ফাংশন বডি ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার চলে আসো কি বলছে, মূলত যে সকল মেম্বার আকারে ছোট সেগুলোকে কি হয় ক্লাসের ভিতরে ঘোষণার সাথে বর্ণনা করা যায়। মানে যে সকল মেম্বার আকারে ছোট সেগুলোকে ক্লাসের ভিতরেই কিন্তু বর্ণনা করা যায়। ঠিক আছে, মানে আমরা ক্লাসের ভিতরেই কিন্তু এই যে আগে যেমন ক্লাসের ভিতরে বর্ণনা করেছি সেইভাবেই কিন্তু করা সম্ভব। আর এটা কি করেছি আমরা ক্লাসের বাইরে করেছি, যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে এন্ড অফ দ্য ক্লাস হচ্ছে তারপরে কিন্তু আমরা এটা করেছি, তাই বলছে এটা বাইরে বলেছে। ঠিক আছে, তা বর্ণনা কিন্তু কি বলছে ফাংশনকে কি বলা হয় ইনলাইন ফাংশন বলা হয়, মনে রাখবে ইনলাইন ফাংশন বলা হয়। তবে এইরূপ বর্ণনায় কিছু সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা আছে? এই জন্য সাধারণত কি হয় মেম্বার ফাংশন সমূহকে ক্লাসের বাইরে আলাদাভাবে বর্ণনা করা হয়। এই জন্য কি হয় মেম্বার ফাংশন সমূহকে আলাদাভাবে বাইরে কিন্তু বর্ণনা করা হয়। তাহলে কি বলছি যে কোনো প্রোগ্রামে প্রয়োজনে 2 বা ততোধিক ক্লাস আমরা ব্যবহার করতেই পারি, করাই যায়। আবার একবার কোনো ক্লাস ঘোষণা করে তা কোন সোর্স ফাইল বা কোন হেডার ফাইলে সংরক্ষণ করলে, কোনো মানে হেডার ফাইলে সংরক্ষণ করলে তাহলে প্রোগ্রামে কেবল সংশ্লিষ্ট কি হয় ফাইল সংযুক্ত করতে চাইলে যদি সেই শুধুমাত্র সেই ফাইলটাকে সংযুক্ত করতে চাইলে সেক্ষেত্রে একই ক্লাস বারবার ঘোষণা প্রয়োজন হয় না। আমরা একই ক্লাসকে বারবার কেন ঘোষণা করব? তাহলে এর মাধ্যমে আমরা কি করতে পারবো একই ক্লাসকে আমরা বারবার ঘোষণার প্রয়োজন নেই, আমরা এর মাধ্যমে কিন্তু সেই ক্লাসকে উল্লেখ করতে পারবো। ঠিক আছে, আজকে এটাই লাস্ট। দেখো ক্লাসের অবজেক্ট ঘোষণা করা। আজকে ক্লাসের অবজেক্ট ঘোষণা করা কিভাবে করা হয় এটা দেখিয়ে দেবো। দেখো এখানে কি বলছে যে ক্লাসের যে অবজেক্ট, যে ক্লাসের ডেটা ভেরিয়েবলকে কি বলা হয় অবজেক্ট বলা হয়। আমরা ক্লাসের একটা ডেটা ভেরিয়েবল মানে ডেটা টাইপের যে ভেরিয়েবল গুলো আমরা ডিক্লারেশন করছি সেই ডিক্লারেশন যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে কি বলা হয় অবজেক্ট বলা হয়। তাহলে ওপরের যে বর্ণিত স্টুডেন্ট ক্লাসের জন্য এখনো কোনো অবজেক্ট ঘোষণা করা হয়নি। ঠিক আছে, আমরা কোনো অবজেক্ট ঘোষণা করিনি। তাহলে ক্লাস ঘোষণা করা মাত্রই কিন্তু সেই ক্লাসের কোনো মেমোরি পরিসর বরাদ্দ করা হয় না। আমরা ক্লাস ঘোষণার সাথে সাথে কিন্তু ক্লাসের জন্য মানে মানে ক্লাসের জন্য কোনো বর্ধিত মেমোরি বা পরিসর বরাদ্দ করা হয় না। তাহলে ক্লাস ঘোষণা শুধু কম্পাইলারকে বলে দেয়। ক্লাস ঘোষণাটা কি হয় কম্পাইলারকে বলে দেয় ক্লাস কি ডেটা ফাংশন ধারণ করবে, ক্লাস কি ধরনের ডেটা নিয়ে কাজ করবে, কি ধরনের ফাংশন ধারণ করবে সেটা বলে দেওয়া হয়। আর তা কি কাজে ব্যবহার হবে সেটা বলে দেওয়া হয় ক্লাস ডিক্লারেশনের মাধ্যমে। ভালো করে শুনবে, ক্লাস ডিক্লারেশনের মাধ্যমে কম্পাইলারকে বলে দেওয়া হয় ক্লাসে কি ডেটা কি ফাংশন ধারণ করবে, সেইগুলোর কাজ কি হবে, সেই ফাংশনের কাজ কি হবে সেইগুলোকে বলে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই ঘোষণা কম্পাইলারকে আরো বলে দেয় যে ক্লাসের কোন অবজেক্টের জন্য মেমোরিতে কতটুকু জায়গা বরাদ্দ থাকবে, যে ক্লাসের কোনো অবজেক্টের জন্য মেমোরিতে কতটুকু জায়গা বরাদ্দ থাকবে সেটাও বলে দেওয়া হয়। এবং ক্লাসের কোন অবজেক্ট ঘোষণা করা মাত্র সেই অবজেক্টের জন্য মেমোরিতে প্রয়োজনীয় জায়গা বরাদ্দ হয়। ঠিক আছে, ক্লাসের কোনো অবজেক্ট ঘোষণা মাত্রই কি হয় অবজেক্টের জন্য মেমোরিতে একটা প্রয়োজনীয় জায়গা বরাদ্দ করার প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে ওপরে বর্ণিত স্টুডেন্ট ক্লাসের প্রতিটি অবজেক্টের জন্য মেমোরিতে ছোট 48 বাইট করে, ঠিক আছে 48 বাইট করে লং ডেটা টাইপ ভেরিয়েবল বা রোলের জন্য মানে রোল মানে আমাদের রোল, ঠিক আছে, তো 4 বাইট। আর ক্যারেক্টার ডেটা টাইপ অ্যারে ভেরিয়েবলের জন্য কি হয় 40 বাইট, ফ্লোটের জন্য কি হয় 4 বাইট। টোটাল কত হচ্ছে 48 বাইট কি হচ্ছে প্রতিটি অবজেক্টের জন্য মেমোরিতে বরাদ্দ থাকবে। ঠিক আছে, তার মানে বুঝে যাচ্ছ যে স্টুডেন্ট ক্লাসের কি হচ্ছে প্রতিটি অবজেক্টের জন্য মেমোরিতে কত করে থাকবে 48 বাইট করে। কেন? কারণ এখানে বলেছো লং এর জন্য 4 বাইট, ক্যার টাইপ অ্যারে
তাহলে এটার জন্য কত 40 বাইট। আর ফ্লোট টাইপ ভেরিয়েবল তার জন্য 4, টোটাল 48 বাইট জায়গা বরাদ্দ থাকবে। এবার বলছে যে গেট ডেটা বা ডিসপ্লে ফাংশনের জন্য মেমরিতে অগ্রিম কোনো জায়গা সংরক্ষিত হয় না। মনে থাকবে? ওকে, তো তাই বলছে ইনবিল্ড ভেরিয়েবল ঘোষণার জন্য কোনো যে নিয়ম অনুসরণ করা হয় ক্লাস অবজেক্ট ঘোষণার জন্য সেই একই নিয়ম অনুসরণ করা হয়। মানে অর্থাৎ যে ক্লাস ঘোষণা করে যে বিল্ড ইন ডেটা টাইপের মতো করে ক্লাস ওই ক্লাস টাইপের যে কোনো সংখ্যক অবজেক্ট ঘোষণা করা যায়। মানে ইন্ট টাইপের একটি ভেরিয়েবল হচ্ছে s1। আবার বলছি দেখো যে এখানে কি বলছে, বিল্ড ইন ডেটা টাইপ যে ভেরিয়েবল আছে সেটা ঘোষণার জন্য কি হয়, যে নিয়ম অনুসরণ করা হয় ক্লাস অবজেক্ট ঘোষণার জন্য সেই একই নিয়ম অনুসরণ করা হয়ে থাকে। অর্থাৎ মানে কোনো ক্লাস ঘোষণা করে বিল্ড ইন ডেটা টাইপের মতো করে ওই ক্লাস টাইপের যে কোনো সংখ্যক অবজেক্ট ঘোষণা করা যায়। যেমন এখানে ইন্ট টাইপের একটি ভেরিয়েবল s1, তাহলে ইন্ট s1, ঠিক আছে, যা মেমোরিতে কি হবে, ইন্ট মানে কত জায়গা রাখে, 2 বাইট জায়গা বরাদ্দ করবে, ঠিক আছে। তাহলে স্টুডেন্ট টাইপের অবজেক্ট কি হচ্ছে s1 ঘোষণার ফরম্যাটটা কি হবে, যদি আমরা কোনো অবজেক্ট মানে ঘোষণা করি তার ফরম্যাট কি হবে, স্টুডেন্ট s1, ঠিক আছে। তারপরে দেখো যা পরেরটা বলছে যা মেমোরিতে 48 বাইট জায়গা বরাদ্দ করবে। আবার কি বলছে, মানে আমরা এই যে এখানে স্টুডেন্ট ক্লাসের নাম দিলাম, তারপরে s1 অবজেক্টের নাম দিলাম, এর মাধ্যমে কি হবে 48 বাইট জায়গা মেমোরিতে দখল বা বরাদ্দ হবে। আবার বলছে ইন টাইপ একাধিক ভেরিয়েবল যেমন s1 s2 একসাথে ঘোষণার ফরম্যাট হচ্ছে কি int s1, s2, s3। তাহলে প্রত্যেককে মেমোরিতে 2 বাইট করে জায়গা বরাদ্দ করবে, প্রত্যেকটা কি হচ্ছে 2 বাইট করে জায়গা বরাদ্দ করবে। অনুরূপভাবে স্টুডেন্ট টাইপের একাধিক অবজেক্ট যেমন s1 s2, ঠিক আছে, একসাথে ঘোষণার ফরম্যাট কি হচ্ছে s1 s2, এইগুলো ঠিক আছে একসাথে ঘোষণা হচ্ছে। তাহলে প্রত্যেককেই তাদের ডেটা মেম্বারের জন্য 48 বাইট করে জায়গা বরাদ্দ করতে হবে। মানে প্রত্যেকটি কি হচ্ছে ডেটা মেম্বারের জন্য 48 করে জায়গা কিন্তু বরাদ্দ হবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি যে কিভাবে ঘোষণা করতে হয়, কিভাবে ফরম্যাটটা কিভাবে করতে হয়, এটা দেখে নিই, আজকের এটাই শেষ। দেখো ক্লাস স্টুডেন্ট এরকম লেখা হয়, লং রোল ক্যার নেম যেমন আমরা দেখলাম কিছুক্ষণ আগে। তারপরে দেখবা ভয়েড গেট ডেটা ফাংশন বডি, ঠিক আছে, এইভাবে লেখা হয়। আমরা এখন কি শিখবো, আমরা এইটুকু জেনে এসছি, দেখে এসছি। এবার আমরা দেখবো কিভাবে একটা অবজেক্টকে আমরা ব্যবহার করতে হয়। এখানে দেখো কি লিখেছে, এখানে এরপরে এখানে কি করেছে s1 লিখেছে। তাহলে s1 কি, s1 ইজ এ অবজেক্ট অফ স্টুডেন্ট ক্লাস, ঠিক আছে, অবজেক্ট। এবং এখানে কি করেছে, ক্লাসের নাম দিয়েছে স্টুডেন্ট s2 s3। তাহলে s2 s3 আর অবজেক্ট অফ দ্য স্টুডেন্ট ক্লাস। তাহলে এখানেও কিন্তু s3 এইভাবেই কিন্তু লিখেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করছে, এখানে আমরা একইভাবে আমরা বিল্ড ইন ডেটা টাইপ যেমন ভেরিয়েবল যেমন আমরা ঘোষণা করি, সেইভাবে আমরা অ্যারে ভেরিয়েবলকেও যদি ঘোষণা করি, স্টুডেন্ট এটা হচ্ছে ক্লাসের নাম লিখতে হয়, তারপরে অ্যারে ভেরিয়েবল দিতে হয়। আচ্ছা এখানে s1 এর আগে একটা স্টুডেন্ট লেখা হবে, ঠিক আছে, ক্লাসের নাম হবে, এখানে দেওয়া নেই। আচ্ছা তাহলে আমরা জানি এখানে কি আছে, এখানে 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 এটা অ্যারে, তাই তো, এই অ্যারে কি হচ্ছে স্টুডেন্ট ক্লাস টাইপের 10টা অবজেক্টকে ধারণ করে, তাই না, 10 আছে মানে 10টা অবজেক্টকে ধারণ করবে। তাহলে কি হচ্ছে 0 থেকে শুরু করে আমাদের কত অবধি 9 পর্যন্ত হবে, তাই তো। তাহলে এই সি প্লাস প্লাস এর যে অ্যারের মান 0 থেকে শুরু হয়, ঠিক আছে, মানে আমাদের যে সি প্লাস প্লাস অ্যারের মান 0 থেকে শুরু হয় এবং বাস্তবে কি হয় 10 অবজেক্টের কোনো অস্তিত্ব নেই। মানে এখানে আমাদের এই যে 10 বলে যে আমাদের অবজেক্ট আছে এর কোনো অস্তিত্ব নেই। তার মানে আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, 0 থেকে শুরু হয়, শেষ হয় কোথায়, 9 পর্যন্ত শেষ হয়, ঠিক আছে। আর অবজেক্ট অ্যারে অন্যান্য সাধারণ অ্যারের মতোই ব্যবহার করা যায়, ঠিক আছে। যেমন এই যে CSIT অবজেক্ট অ্যারে পঞ্চমতম উপাদান কি, মানে আমাদের পঞ্চমতম অ্যারে আমরা শিখেছি, ঠিক আছে, অ্যারে, সেই অ্যারে হচ্ছে ক্লাস 11 এ ছিল। এই অ্যারেতে যখন আমরা এইগুলোকে কি বলা হয়, এই যে এটা
যে পঞ্চমতম অ্যারেকে কি বলা হয়, এখানে অ্যারের নাম এখানে 4 লেখা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু হচ্ছে আজকের ক্লাস থাকলো। ঠিক আছে, এই পরের দিন আমরা শিখবো হচ্ছে অ্যাক্সেস মেম্বার ক্লাস, এই সম্পর্কে আমরা পুরোটা জানবো। ঠিক আছে, এখানে আরো কিছু অংশ আমার আছে এবং এখানে উদাহরণ হিসাবে আমি একটা এখানে দেখতে পাবে যে আমরা এখানে একটা ব্যবহার করেছি পাবলিক। ঠিক আছে, যেমন এই যে আমি আগে যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে কি করলো, ক্লাসের দেখো ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করলো, তারপরে দেখো এই যে ফ্লোট এখানে সব ডিক্লেয়ার করলো। এবার ডিক্লেয়ার করার পরে কি করলো, এই যে ভয়েড মেন, ভয়েড মেন না, এখানে এটা হচ্ছে মানে আমাদের ভয়েড স্টুডেন্ট। এই যে আমরা কি করছি এখানে মেম্বার ফাংশনকে আমরা কি করছি, মেম্বার ফাংশনকে বাইরে আমরা কি করছি, ঘোষণা করছি। তাহলে বাইরে ঘোষণা করতে গেলে আমরা কিভাবে করতে হয়, এই যে এন্টার রোল, এটা সি আউট দিয়ে সি ইন দিয়ে রোলটাকে নিচ্ছি, এটা আউটপুট দেখাচ্ছে, আবার ইনপুট নিচ্ছে, আউটপুট দেখাচ্ছে, আবার ইনপুট নিচ্ছে। এইভাবেই কিন্তু পুরো ব্যাপারটাকে এইভাবে লেখা হয়ে থাকে। এটাকে বলা হয়, এই পুরো অংশটাকে বলা হয় ফাংশন বডি বলা হয়। ঠিক আছে, আর ডিসপ্লেটা কি করছে, ডিসপ্লেতেও একই ভয়েড স্টুডেন্ট এবং স্কোপ রেজুলেশন ডিসপ্লে দেওয়া হয়েছে, ফাংশন লেখা হয়েছে এবং এই সম্পর্কে দেওয়া হয়েছে গেট ডেটা। গেট ডেটা মানে এই যে যে ডেটাটা পাচ্ছে সেই ডেটাটাই এই যে ফাংশনটা গেট ডেটা ফাংশনটা সেটাকে এখানে কল করা হচ্ছে। ঠিক আছে, অ্যাক্সেসিং পাবলিক মেম্বার ফাংশন, এটা যেহেতু পাবলিক আছে, এটা পাবলিক, তাই এখানে দেখো এখানে পাবলিক আছে। ঠিক আছে, তাই এটা কি করেছে, এটাকে অ্যাক্সেস করতে পারছে। ঠিক আছে, তাই এখানে কি বলছে, সি আউট এখানে রোল দেখাবে, নেম দেখাবে, মার্কস দেখাবে। ঠিক আছে, অ্যান্ড ইফ মার্কস লেস দেন 0 তাহলে ইনভ্যালিড মার্কস এটা প্রিন্ট করবে কিন্তু। এবং এখান থেকে আমাদের মেন প্রোগ্রাম শুরু, ভয়েড মেন, এখান থেকে মেন প্রোগ্রাম শুরু, ভয়েড মেন। এখানে কি করতে হয়, মেন ফাংশনের মধ্যে কি লিখতে হয় সেটা আমাদের ভয়েড মেন লেখার পরে এখানে ক্লাসের নাম স্টুডেন্ট দেওয়া হয়, অবজেক্টকে ডিক্লেয়ার করা হয়, অবজেক্ট হচ্ছে এস, আমি কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি অবজেক্ট হচ্ছে কি এস, আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি S1, এখানে কি আছে, এস আছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এবং এখানে কি বলছে, এবং এই অবজেক্টকে লিখতে হয়, অবজেক্টকে লেখার পরে একটা ডট অপারেটর ব্যবহার করতে হয় ফাংশনের আগে। ডট অপারেটর দিয়ে ডিসপ্লে এই ফাংশনকে ব্যবহার করলেই সরাসরি তোমার এখানে এটা ইনপুট হিসাবে নেবে। ঠিক আছে, আউটপুট হিসাবে এটা দেখাবে। ঠিক আছে, তাই এখানে এই লাইনটা মনে রাখবে, অবজেক্টের সাথে ডট অপারেটর কোনো ক্লাসের পাবলিক মেম্বার ভেরিয়েবল বা পাবলিক মেম্বার ফাংশন অ্যাক্সেসিং এর ফরম্যাট হলো। তাহলে এখানে অবজেক্টের নাম লিখতে হয়, তারপরে ভেরিয়েবল নেম দিতে হয়, বা অবজেক্টের নাম দিতে হয়, ফাংশনের নাম দিতে হয়। এতটুকু করে রাখবে। ঠিক আছে, এই প্রোগ্রামটা আমি পরে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এইখান থেকে শুরু, এটা আমাদের আমি এতটুকু পড়ালাম। ঠিক আছে, এতটুকু পড়ালাম, পরের দিন এই অ্যাক্সেস ক্লাস মেম্বারের যে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট যা কিছু আছে পরের দিন এগুলো আর বাকি ক্লাসে শেষ হয়ে যাবে, আর একটা ক্লাসে C++ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো?